গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারদিন। এটা আমার ছদ্মনাম। বর্তমানে আমার বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলল তখন আমার বয়স ছিল 13 কিংবা 14। আমার কাকা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী। মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেত তখন 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বাহিরে থাকত। যখনই কাকা বাড়িতে থাকত না তখনই কাকিমাদের বাসায় আমাকে থাকতে হতো। কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে, মাত্র বছর 2 হয়েছে। কাকিমার এখনো কোনো সন্তানাদি হয় নাই। 2 হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেত। কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, বাড়িতে আসতে পারত না, তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারত না, খুব ভয় পেত। আমাদের বাড়িটা খুব নির্জন ছিল। আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে। আর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমাদের কোনো ভাই বোন ছিল না। আমাদের বাপ চাচারা মোট 2 জন, আমার আব্বু এবং আমার কাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে 14-15 বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি। রাত্রে কাকিমা যখন একা একা বাসায় থাকত তখন কাকাই আমাকে বলতো যে, তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায়। বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই। তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি, আর আমার ছেলে হলে কি, তুই তো আমাদের একমাত্র ছেলে। তুই তো জানোস যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাহিরে থাকতে হয়। যখন আমি বাহিরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে। কারণ তোর কাকিমা রাত্রিবেলায় একা একা থাকতে পারে না। আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী। আমি যখন বাড়িতে থাকব না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে। আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সবকিছু করে দেবে। আর তোর কাকিমার দেখাশোনা করবে। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে কাকা। কাকিমার যা যা বাজার লাগে সবকিছু আমি করে দিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকেই বন্ধুরা, কাকা যখন বাড়িতে থাকত না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো। কাকিমা যে রুমে থাকত ঠিক পাশের রুমেই আমি থাকতাম। কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম, অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম, তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত, অনেকক্ষণ টিভি দেখত। আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে। আর এদিকে আমি ক্লাস 8-এ পড়তাম। মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে, তবে বেশিরভাগই কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত। একদিন আমি কাকির এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে তুমি আমার এখানে থাকবে। বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, কাকিমার সমস্যা কি? বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই, চতুর্দিকে তো বিল্ডিং, আপনার কোনো ভয় নাই। তারপরও কাকিমা বলল, বাবা ফারদিন,
তোমাকে আমি যা বলছি তুমি তাই কর। আমার আজকে খুব একটা ভালো লাগছে না। তুমি আজকে আমার পাশে থাকবা, তা না হলে আমার খুব খারাপ লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্প গুজব আড্ডাবাজি হয়নি। আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব। আমি বললাম, কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না। তারপর কাকিমা আমাকে বলল, আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে। কাকিমার অনেক জোড়াজুড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম। তারপর আমি বললাম, কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন কি শর্ত তোমার? আমি বললাম, কাকিমা আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না। কাকিমা তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দিব, তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ আড্ডা দিব, কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে। আমার কথা শুনে কাকিমা হা হা করে একটা হাসি দিল। আমি বললাম, কাকিমা তুমি হাসলা কেন? তারপর কাকিমা আমাকে বলল, আরে ফারদিন, এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে, যদি আমার শর্তটা তুই মানতে পারিস। আমি বললাম, কাকিমা তোমার আবার কিসের শর্ত? ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও, আমি মেনে নিব। তারপর কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমি যা বলি তোমাকে তাই করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতেই গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, কখন তা বলতে পারতেছি না। গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম কাকিমা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছে। কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমি বললাম, কাকিমা যা মন চায় তা করুক, কাকিমা যা বলে আমি তাই করব, এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাব। এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা এবার বলো তোমার সত্যটা কি? কাকিমা বলল, আরে ফারদিন, এত তাড়াহুড়া করছে কেন? আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি। আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে। এবার চলো আমরা শুয়ে পড়ি। আর এদিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে আমার খুব খারাপ লাগছে। এই যে এই মলমটা নাও, এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। তারপর আমি আর কি করুম, বাধ্য ছেলের মতো হয়ে আমি কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম। একদিকে আমি মালিশ করতেছি, আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে। আমি বললাম, কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছ কেন? কাকিমা বলল, আরে বাবা তুই এটা বুঝবে না, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, ঠিক আছে কাকিমা। এই বলে বাধ্য ছেলের মত কাকিমার শিখানো অনুযায়ী আমি তাকে মালিশ করতে শুরু করলাম। এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে
আমাকে তার সাথে তাল মিলাতে বলল। অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই যেন করতে লাগলাম। কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দিবে না। একটা মোবাইলের আশায় কাকিমা যা বলতেছে আমাকে তাই করতে হয়েছে। তারপর কাকিমা আমার সাথে এরকম ধরনের কাজ করতে লাগল, যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছা সেটা করা কি ঠিক হবে? কাকা জানতে পারলে মনে কষ্ট পাবে। তারপর কাকিমা আমাকে বলল, ফারদিন, তোমার কি মোবাইল লাগবে না? আমি বললাম যে, কাকিমা লাগবে। তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে, তাহলেই কেবল তুমি মোবাইল পাবে। তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করল যে আমার মুখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হল। তারপর কাকিমার ইচ্ছামত আমার সাথে অনেকক্ষণ বিনোদন করল। তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম, কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না। আপনাকে অনুরোধ করলাম। কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তারপর কাকিমা বলল, আরে পাগল, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তো আমার কথায় রাখছো, তাই না? তোমার কাকা জানবে কি করে? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। ফারদিন, তুমি অনেক সুন্দর। তোমাকে আমার অনেক পছন্দ। তুমি কিউট একটা ছেলে। তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই। তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ। আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে ফারদিন। বন্ধুরা, তারপর আমি আর কি করব? আমিও তো একজন মানুষ। আমারও তো কিছু না কিছু আছে। তারপর যা হবার তাই হল। অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম। বন্ধুরা, দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক, স্মরণীয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও। বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি তোমাদের প্রিয় আরভি আপু। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। আশা করি আজকের গল্পটি অনেক মজাদার হবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। ভার্সিটি লাইফের শুরু থেকে অনেক বছর ধরে গ্রামে যাওয়া হয়নি। এর মধ্যে পড়াশোনা শেষ করে 2-4টি চাকরি পাল্টেছি। কয়েক মাস আগে বিয়েও করে ফেলেছি। ছোটবেলা থেকেই মফস্বলের মাটির সোদা গন্ধ আমার প্রিয়। একসময় স্কুলের ছুটি শেষ হয়ে গেলেও মায়ের কাছে আরও 2-4 দিন থাকার বায়না ধরে কান্নাকাটি করতাম। শহুরে ঘিঞ্জি পরিবেশ, দূষিত আবহাওয়ায় একসময় দম বন্ধ হয়ে আসত। বড় হবার সঙ্গে সঙ্গে কেমন করে যেন বাতাসে সিসার গন্ধকে আপন করে নিতে শিখলাম। গ্রামে বাবার বসতভিটা বলে যে কিছু আছে তা ভুলেই যেতে বসেছিলাম। হঠাৎ ছোট চাচার চিঠি পেয়ে অতীতের সব স্মৃতি মনে পড়তে লাগল। আকবর চাচা আমার চেয়ে 2-3 বছরের বড়। অনার্স কমপ্লিট করে সদরে পৈতৃক ব্যবসা দেখভাল করছেন। বড় 4 ভাইয়ের পর ছোট চাচা অবশেষে বিয়ে করতে চলেছেন। পাত্রী পার্শ্ববর্তী গায়ের, অনেকটা প্রেমের বিয়েই বলা চলে। তবে 2 পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। এমনিতে গায়ে যাবার কোনো ইচ্ছে আমার ছিল না। তবে আমাদের দুজনেরই লম্বা একটা ছুটি রয়েছে সামনে। ছুটিতে এদিক ওদিক যাবার প্ল্যান করছিলাম কিছুদিন ধরে। সাদিয়া যেহেতু আমাদের গ্রামের বাড়িতে কখনো যায়নি, ভাবলাম এই সুযোগে দুজনে ঘুরে আসব ছোটবেলার আবেগের স্থানগুলো থেকে। বাধাছাদা করে বিয়ের 4 দিন আগে এসি বাসে করে রওনা দিলাম। পড়ন্ত বিকেলে বাস থেকে নামতেই মফস্বল শহরের পোড়া তেল ও মাটির গন্ধ নাকে এসে ধাক্কা দিল। রিকশা করে আধ ঘণ্টা পর বাড়ির উঠোনে এসে নামলাম। আকবর চাচা নতুন ঘরের বারান্দায় বসে কয়েকটা লোকের সঙ্গে আল্পচারিতায় মগ্ন ছিলেন। রিকশার টুংটাং বেলের শব্দ শুনে আমাদের দেখে হৈ হৈ করে এগিয়ে এলেন। ছোটবড় চাচাত ভাইবোন, চাচা চাচিরা এসে ঘরে ভিড় করতে লাগলেন। এতদিন পর তাদের দেখতে আসার কথা কিভাবে মনে পড়ল, সবার মুখেই এই প্রশ্ন। কিছু না বলে জবাবে আমি শুধু হাসি। সাদিয়া এমনিতে বেশ ব্যক্তিত্বপূর্ণ মেয়ে।
কিন্তু গ্রামে এত মানুষের ভিড়ে সে মাথায় বট করে ঘোমটা দিয়ে বসে আছে। হা হু করে চাচিদের প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দেওয়ার চেষ্টা করছে। ছোট ছোট ছেলেমেয়েরা হা করে সুন্দরী বউয়ের দিকে চেয়ে আছে দেখে আমার খুব হাসি পেল। হাতমুখ ধুয়ে বড়চাচির ঘরে গরম ভাত, ডিম ভাজি ও মুগ ডাল দিয়ে আয়েশ করে খেয়ে বাড়ির বাইরে বেরোলাম। পরিচিত খাবারের স্বাদও গ্রামে এলে কেমন বদলে যায়। মাটির রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে বউ বলল, চাচির রান্না খুব ভালো হয়েছে। আমি সায় দিয়ে বললাম, ছোটবেলায় গ্রামে এলে সবসময় বড়চাচির ঘরেই খেতাম। উনি যা রাঁধেন সবই অমিতের মতো লাগে। পূব দিকে বিলের ধারে আমাদের জমিগুলোতে নানা ধরনের সবজির চাষ হয়েছে। বউকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে সন্ধ্যার পরপর বাড়ি ফিরলাম। রাতে উঠোনে জ্বালানো আগুনের চারপাশে বসে অনেকদিন পর প্রাণভরে গল্প করলাম সবার সাথে। সাদিয়াও এর মধ্যে গায়ের সহজ সরল মানুষগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছে। রাতের খাবার খেয়ে 8:30টার দিকে চাচাতো ভাইয়ের দেখিয়ে দেয়া ঘরে এসে ঢুকলাম। বিয়ে উপলক্ষে অনেক মেহমান হাজির হয়েছে। আমার ঘরে দুদিন আগে অন্য কোনো অতিথির ঠাঁই হয়েছে, তাই মেজো চাচার ঘরে আমাদের জায়গা হয়েছে। মেজো চাচার নতুন ঘরে ঢুকে দেখি আমাদের ব্যাগগুলো এখানে এনে রাখা। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। পাকা নতুন ঘরটিতে চাচা এখনো উঠেননি বলে মনে হচ্ছে। ঘরের মাঝখানে সেগুন কাঠের বিশাল খাট। নতুন খাট থেকে বার্নিশের গন্ধ বেরোচ্ছে। খাটে বিছানো পরিষ্কার চাদরের দিকে তাকিয়ে ধপ করে গা এলিয়ে দিতে মনে চাইল, তবে তা করা সম্ভব নয়। বট খাট বলে লম্বালম্বিভাবে শোয়ার ব্যবস্থা না করে পাশাপাশি 4টি বালিশ রাখা হয়েছে। অনেক অতিথি ইতোমধ্যে চলে আসায় বেড শেয়ারিং না করে উপায় নেই। বিছানায় তখন একটি মহিলা ও পুরুষ একপাশে শুয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমাদের দেখে লোকটি নিজের পরিচয় দিল। ছোট চাচার বন্ধু, নাম সোহেল। মহিলাটি তার স্ত্রী। লোকটি বেশ মিশুক ধরনের। তাদের বয়সও আমাদের মতোই হবে আন্দাজ করলাম। এটা সেটা নিয়ে কথা বলতে বলতে শুয়ে পড়লাম। সাদিয়া মাঝখানে মহিলাটির পাশে, আমি খাটের পায়ের দিকে শুলাম। সোহেল দম্পতিও আমাদের মতো জার্নি করে ক্লান্ত। বেড সুইচ টিপে লোকটি বাতি নিভিয়ে দিলে চোখ বুঝলাম। 9টার সময় ঘুমানোর অভ্যাস আমাদের নেই। বাসায় ফিরতে ফিরতেই কখনো কখনো 9টা বেজে যায়। বাইরের ঝি ঝি পোকার ডাক আর নতুন পরিবেশে এত তাড়াতাড়ি ঘুম ধরবে বলে মনে হল না। আধ ঘণ্টার মতো শুয়ে থাকার পর শরীরের ম্যাজম্যাজে ভাব কমে এল। না ধরছে ঘুম, না গল্প করা যাচ্ছে বউয়ের সঙ্গে। বিরক্ত হয়ে অন্ধকারে হাত বাড়িয়ে সাদিয়াকে খোঁচা দিলাম জেগে আছে কিনা বোঝার জন্যে। আন্দাজ করে ঘাড়ের দিকে হাত বাড়ালাম, কিন্তু নরম কিছু ঠেকল হাতে। সাদিয়া একটু নড়ে উঠল। ক্লান্তিতে সারাদিন বউয়ের সঙ্গে কিছু করার কথা মাথায় আসেনি। হঠাৎ করেই প্রেমিক মন জেগে উঠল। হাত মুঠো করে শুরু করলাম। অন্য হাত রাখতেই সাদিয়া কাত হয়ে আমার দিকে ঘুরে এল। বালিশে মাথা ঘষ্টে ঘষ্টে বামে সরে এলাম। বউয়ের কপালে ঠেকল। গোল করে ঠান্ডা চকাস শব্দে খেলাম। মাথার উপর ঘটকটিয়ে ফ্যান ঘুরছে। আওয়াজ অন্যদের শুনতে পাবার কথা নয়। শেষবার যখন গ্রামে এসেছিলাম তখনও বিদ্যুৎ ছিল না। বছর 4 আগে পল্লী বিদ্যুতের আওতায় মানুষ কৃত্রিম আলো বাতাসের দেখা পায়। কপালের পর নাকের ডগায়। গালের মসৃণ চামড়া হয়ে সাদিয়ার শুষ্ক নরম ভিজিয়ে খেতে শুরু করলাম। খেতে খেতে বউয়ের বাম হাতের জোর বাড়ালাম। বউ নিজ থেকেই এক হাত নামিয়ে সামনেটায় হাতড়াতে শুরু করল। কবজির চাপ পড়ায় গিট খুলে আপনা থেকে হটকে গেল। অন্ধকারে 2 আঙুলে খুলতে পারলাম না। নড়াচড়ার ফলে খাট মাঝে মাঝে ক্যাচকাচিয়ে উঠছে। অপর পাশে শুয়ে থাকা দম্পতিটিও সম্ভবত দেরি করে ঘুমিয়ে অভ্যস্ত। তারাও এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করছে বলে মনে হল। মুখ ছাড়িয়ে পেছনে সরে এসে হাঁটুতে ভর দিয়ে বসলাম। বিছানা থেকে নামতে নামতে ভাই বললেন, বাইরে যাবা? গেলা আসো। খাট থেকে নেমে স্যান্ডেল পায়ে দিয়ে তার পেছন পেছন বাইরে বেরোলাম। গ্রামে এলে আর যাই হোক বেওয়ারিশ স্যান্ডেল পেতে অসুবিধা হয় না। ঘরের পাশে উঠোনের এক কোণে দাঁড়িয়ে চাচার বন্ধুটি সিগারেট ফুঁকছে। আমি কাছে যেতেই গোল্ড লিফের প্যাকেটটি বাড়িয়ে দিল, সঙ্গে লাইটার। একটি শলাকা টেনে ঠোঁটে চেপে আগুন ধরিয়ে ভুস ভুস করে ধোঁয়া ছাড়তে শুরু করলাম। শেষ করতে পারো নাই? আঙুলের ফাঁকে সিগারেট রেখে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। হু। আমি বুঝতে পারলাম না। বুঝো নাই? হার্ট হয়েছিল তোমারটা, বলে আমার লুঙ্গির দিকে নির্দেশ করলেন। সুতি কাপড়ের সামনের দিকটা একটু বেশি উঁচু হয়ে আছে। ওহ, হাহা, আপনি লাইট জ্বালিয়ে ফেললেন তাই?
আমি বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। নো প্রবলেম, হোয়াট হ্যাপেন্স? আমরাও ভাবছিলাম তোমরা ঘুমিয়ে পড়েছ। কতক্ষণ ধরে করতেছিলা? এই তো কয়েক মিনিট। হাত দিয়ে অবাধ্য শাবল চেপে ধরতে ধরতে বললাম। উনি সেটি লক্ষ্য করলেন। চাপ লাগতেছে? আমি বউকে নিয়া বাইরে দাঁড়াই, তোমরা শেষ করে আস। আরে না না, সমস্যা নাই ভাই। ভাইজের অতি উৎসাহ দেখে বিডমি খেলাম। আচ্ছা, সারা রাত তো বাকি আছে। হে হে বলেই বাম হাতে লুঙ্গির উপর দিয়ে নিজের শাবলটা কচলাতে শুরু করলেন। ফ্রেশ হয়ে আসা দরকার বলে পশ্চিম দিকের অন্ধকারে হারিয়ে গেলেন। শুধু সিগারেটের আগুনের ছোট্ট বিন্দুটি চোখে পড়ছে। সোহেল ভাই ফিরে আসার পর অনেকক্ষণ ধরে আধো অন্ধকার উঠোনে দাঁড়িয়ে আলাপ চল। উনি চট্টগ্রামে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। আকবর চাচা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময় তার সাথে পরিচয় হয়। বাবা মা ঢাকায় থাকেন, উনি পড়াশোনা শেষ করে চট্টগ্রামেই চাকরি নিয়েছেন। আমাদের মতোই ৬-৭ মাস আগে বিয়ে করেছেন। তবে আমাদেরটি প্রেমের বিয়ে হলেও তাদেরটি পারিবারিকভাবে হয়েছে। সোহেল ভাই আমাদের চেয়ে কয়েক বছরের বড়, তবে উনার স্ত্রী আমার চেয়ে বয়সে ছোট। কথা বলতে বলতে দুজন বেশ সহজ হয়ে এলাম। কেউই কিছুক্ষণ আগের বিব্রতকর পরিস্থিতির কথা আর তুললাম না। সিগারেট শেষ করে বাথরুম হয়ে কলে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। সোহেল ভাই বললেন ওরা হয়তো লজ্জা পেয়ে আসছে না। আমার হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার দিয়ে ভেতরে গিয়ে নিজের স্ত্রী আর সাদিয়াকে ডেকে নিয়ে এলেন। বিরাট উঠানের চারপাশে সব চাচাদের আলাদা আলাদা ঘর। বাড়ির পশ্চিম কোণে বাঁশবাগানের পাশে পাকা বাথরুম এবং চাপকল। সাদিয়া এবং ভাবি মাথায় কাপড় দিয়ে আমাদের দিকে না তাকিয়ে সেদিকে চলে গেল ফ্রেশ হতে। ওরা ঘরে ঢুকে গেলে আমরাও ভেতরে এসে দরজা দিলাম। ক্লান্তিকর দিনের শেষে ভালোবাসায় সিক্ত তরল নিঃসরণ করতে না পেরে অতৃপ্তি নিয়ে ঘুমালাম। তাড়াতাড়ি ঘুমানোর পরও সকাল ৮টায় ঘুম ভাঙল। জেগে উঠে দেখি সোহেল ভাই বা ভাবি কেউ বিছানায় নেই। সাদিয়া ঘরের এক কোণে রাখা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছে। রাতের বিব্রত ভাব উবে গিয়ে খুশি খুশি ভাব দেখা দিয়েছে মুখ জুড়ে। চাচাত বোনেরা বলেছে নাস্তার আগে ওকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবে। তাই হালকা সাজগোজ করে নিচ্ছে। বর দুই চাচি ৩-৪ পদের পিঠা বানাচ্ছেন অতিথিদের জন্য। সকালের মৃদু ঠান্ডা বাতাস, ঘন কুয়াশায় ভাপ ওঠা পিঠা মন্দ লাগবে না। গ্রামে নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে যায়। বউ, সুবর্ণা ভাবি সহ আরও কয়েকজন শহুরে মেজেবৌকে সঙ্গে নিয়ে চাচাতো বোনেরা বেরিয়ে গেলে শার্ট গায়ে জড়িয়ে হাতমুখ ধুয়ে হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে এগোতে শুরু করলাম। বাঁশঝাড়, কলার বিশাল বাগান, আকাশচুম্বী শিমুল গাছের পর থেকে শুধুই বিস্তীর্ণ ফসলের মাঠ। নানারকম শাক সবজি ও বিশালায়তন পাটক্ষেতের মধ্য দিয়ে যাতায়াতের জন্য রয়েছে সরু আইল। প্রথমেই একটি কুমড়ো ক্ষেত। এখানে এসে হাঁটা থামিয়ে সামনে পেছনে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম, কেউ নেই। মিনিট ৫ পর দ্রুত পায়ে কারো আসার শব্দ পেলাম। হ্যাঁ, লুনাই আসছে। আমাকে দেখে দূর থেকে চকচকে দাঁত ভাসিয়ে হেসে দিল। রবিন ভাই, কেমন আছো? কাছে এসে দাঁড়ানোর পর প্রথম প্রশ্ন। আমি ইতিবাচক জবাব দিয়ে কুশল বিনিময় সমাপ্ত করলাম। ছোটবেলায় লুনাকে শেষবার দেখেছি। কয়েক বছরে গায়ে গতরে অনকে বেড়ে উঠেছে। সাদালো কাট কামিজে বেগুনি পলকা ডট ডিজাইন। ওপর থেকে সরিয়ে গলায় পেঁচিয়ে নীল। আমাদের বাড়ির কয়েক বাড়ি পরের এক চাচার মেয়ে লুনা। ফর্সা হাসিখুশি মেয়েটি মায়ের মতোই উচ্চতায় খাটো। পড়ালেখার কথা জিজ্ঞেস করায় বলল, আগামীবার এইচএসসি দেবে। ১ মাস পর টেস্ট পরীক্ষা। কথা বলতে বলতে লুনা আইল ধরে সামনে এগিয়ে চল, আমি পেছন পেছন। সোহাগ কোথায় তা জিজ্ঞেস করায় বলল সে জানে না। হাঁটতে হাঁটতে কয়েকটি জমি পেরিয়ে একটি পাটক্ষেতের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ থেমে ১০ ফুটি মোটা মোটা পাটগাছগুলো দুহাতে সরিয়ে ভেতরে এক পা রেখে লুনা পেছন ফিরে বলল, এই দিক দিয়ে আসো রবিন ভাই। চারদিকে আরও একবার তাকিয়ে দুরু দুরু বুকে লুনার পেছন পেছন পাট সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ৪-৫ কদম যেতেই দেখা গেল পাট কেটে সরু পথ তৈরি করা আছে। হাঁটতে হাঁটতে ক্ষেতের মাঝখানে পৌঁছে দেখি বেশ খানিকটা পরিষ্কার জায়গা। আশেপাশের লম্বা পাট খোলা জায়গার উপর ঢলে পড়ায় সরু গলি বা চট বিছানো এই জায়গাটুকু উঁচু কোনো স্থান থেকেও কারো নজরে পড়ার কথা নয়। স্যান্ডেল খুলে লম্বা করে পাতা চটের উপর দাঁড়িয়ে তার উপর ফেলে দিল লুনা। আমার তাড়াহুড়ো দেখে লুনা খিলখিলিয়ে হেসে ফেল। আমি যে খুব একটা পাগল মানুষ তা নয়। কিন্তু গ্রামে এলেই পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়ে যায়। কাল রাতে সোহাগের সঙ্গে দেখা হল কয়েক বছর পর।
দেখা হবার পর থেকেই মেয়ে মানুষ নিয়ে রসালো সব গল্প করতে শুরু করল। গ্রামে সবসময় ২-৪টে মেয়ে থাকে যারা একটু সাহসী হয়। পুটিয়ে ফেলতে পারলে এদের নিয়ে মন ভরে। শহুরে কোনো ব্যাঙ আমি গ্রীষ্মের ছুটি পেলেই গ্রামে চলে আসতাম। সারাদিন বনে বাদাডে ঘোরাঘুরি, কাঁচাপাকা নানান জাতের ফল খাওয়া আর কাছের দূরের চাচাত ভাইবন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোই ছিল কাজ। কাঠফাটা গরমে বাড়ির পূবপাশের নদীতে ছেলেরা সাঁতরে বেড়ায়। আমি পাড়ে বসে মগ দিয়ে পানি ঢেলে গোসল করি। সেবার সাঁতার শিখ বলে জেদ চেপে গেল। জিন্স প্যান্ট আর গেঞ্জি গায়ে পানিতে নেমেই হাবুডুবু খেলাম। বন্ধুরা বলল, এরকম ভারী কাপড় চোপড় নিয়ে সাঁতার কাটা যাবে না, এসব খুলে পানিতে নামতে হবে। ছেলেরা সবাই লুঙ্গি গুটিয়ে কাঁচা বেঁধে সাঁতার কাটে। লুঙ্গি পরার অভ্যাস আমার ছিল না। শহরে বড় হওয়ায় ছোটবেলায়ও কারো সামনে উন্মুক্ত হতে পারতাম না। সেদিন দেখা গেল জিন্স না খুলে সাঁতার কাটা সম্ভব হবে না। জেদ চেপে যাওয়ায় গেঞ্জি প্যান্ট খুলে নদীতে ঝাঁপিয়ে পড়লাম। নাকানি চুবানি খেতে খেতে প্রথম দিনই পানিতে ভেসে থাকার কৌশল অনেকটা আয়ত্ত করে ফেললাম। পাড়ে এসে উঠার পরপর ঘাটে দাঁড়ানো কিশোরী মেয়েরা আমাকে দেখে মুখ টিপে হাসতে শুরু করল। এত বছরে আমাকে কাপড় ছাড়া গোসল করতে দেখেনি কেউ। আজ সাঁতার কাটার লোভে দিগম্বর হয়েছি বলে বয়স্ক চাচিরাও কৌতুকপূর্ণ চোখে তাকান। কাপড় পরে বাড়িতে ফিরে আসার পর দুপুরে ভাত খেতে খেতে মেয়েদের হাসাহাসির কারণ বুঝতে পেরে নিজেকে আস্ত গাধা বলে মনে হল। ২-১ বছর আগেও আমার বয়সী ছেলেপেলেরা গায়ে পানিতে ঝাঁপাত। আগমনের পর সবাই কাঁচা বাঁধা শুরু করেছে। আমি সেটি খেয়াল না করে লোমে ঘেরা চিমসানো মেয়েদের সামনে পড়ায় তারা এভাবে হেসেছে। খাওয়া দাওয়া যেমনি বড় চাচির ঘরে করতাম, রাতে ঘুমানোর বেলায়ও এঘর ওঘরে বন্ধুদের সঙ্গে থাকতাম। সেদিন রাতে বিছানায় শুয়ে ৪ জন গল্প করছি। কথায় কথায় সোহাগ সাঁতারের কথা তুল বলল, কালও আমার উন্মুক্ত হয়ে পানিতে নামা উচিত। এ কথা বলার কারণ হল আবারও মেয়েদের সামনে আমাকে হাসির পাত্র হতে দেখা। আমি প্রতিবাদ করে বললাম, বাচ্চা থেকে বুড়ি সবাই যেভাবে আমার দিকে তাকাল, তাতে আর কখনোই প্যান্ট ছাড়া তাদের সামনে পড়তে চাই না। খোকন নামের ছেলেটি বিছানার অন্য পাশ থেকে বলল, আমার দেখে মেয়েরা হেসেছে। খোকনের কথার পিঠে সোহাগ জিজ্ঞেস করল, আমারটা খু দাঁড়ায় উকি না। ইতস্তত করে বললাম, মেয়েদের নিয়ে চিন্তাভাবনা করলে লম্বা আর শক্ত হয়। খোকন জানতে চাইল আমি কাজ শুরু করেছি কিনা। প্রথমে ওসব ব্যাপারে কথা বলতে চাইছিলাম না, কিন্তু ওদের জোড়াজোড়িতে মাঝে মাঝে হাতের কাজ করার কথা বললাম। হাতের কাজ শেষ হলে যে অস্বাভাবিক আনন্দ দেহ ঠান্ডা করে দেয় এ ব্যাপারেও বললাম। খোকন জিজ্ঞেস করল, পক্ষিক ও দাঁড়ালে এটি দিয়ে কিভাবে মেয়েদের সঙ্গে ধুপুর ধাপুর কি করতে হয় তা জানা আছে কিনা। আঞ্চলিক নামের ব্যাপারে পূর্বে কোনো ধারণা ছিল না, তবে ইচটে পাকা বন্ধুর বাসায় ভিসিআরে ভিডিও দেখে ভালো ধারণা অর্জন করেছিলাম। বন্ধুটি বাবার মুভি কালেকশনের মাঝে কতগুলো ওই টেপ পেয়ে যায় এবং ঘনিষ্ঠ ২-৩ জনকে দেখার সুযোগ দেয়। খোকনকে বললাম, ধুপুর ধাপুর কি করার পদ্ধতি জানা থাকলেও কখনো করার সুযোগ হয়নি। শুনে ওরা অন্ধকারে কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করল। খোকন বলে উঠল, কাইলকা দুপুরে আমাগোলগে আইবা গোছল কইরা, তোমারে মজার জিনিস দেহামু। আপনার বউ কই রবিন ভাই? শক্ত কাপড়ের প্রশ্ন শুনে কল্পনা থেকে বাস্তবে ফিরে এলাম। বাড়ির মেয়েদের সাথে ঘুরতে গেছে মনে হয় বলতে বলতে টেনে তুলতে শুরু করলাম। লুনা হাত উঁচু করে তুলে ধরে সাহায্য করল। আপনার বউ নাকি খুব সুন্দর, আমারে দেখাইবেন না? ডান হাত পেছনে এনে দিয়ে লুনা জিজ্ঞেস করল। হু, আজকা আইসা পইডো বিকাল কইরা, আলাপ করাইয়া দিমুগ। কাপা ধরা গলায় জবাব দিলাম।